আমরা ভেবেছিলাম যে বোধহয় যাত্রা শিল্প হারিয়ে গেল, আমরা আর কোনোদিন মঞ্চে দাঁড়িয়ে বোধহয় অভিনয় করতে পারবো না। তবে করোনার পরে আবার এই যে নবজোয়ার, এই নবজোয়ার সত্যি একটা দৃষ্টান্তমূলক। গ্রামের সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ সারাদিন পরিশ্রম করতো, মাঠে ঘাটে ক্ষেত খামারে কাজ করতো এবং সন্ধ্যার সময় এসে আসন পেতে বসতো, মুড়ি চানাচুর নিয়ে এসে বাড়ি থেকে যাত্রা উপভোগ করার জন্য। যাত্রা একটা মেটো সুর থাকতো, একটা মেটো সুরের একটা আওয়াজ হবে, বাঁশের বাঁশি দিয়ে আলাপ হবে, একটা ভাটিয়ালি সুরের গান হবে। হ্যাঁ, একটা আলাদা একটা ইমেজ ছিল, একটা মাটির সাথে সম্পর্ক যাত্রার, সেইটা কিন্তু হারিয়ে গেছে এখন। এই দুটো মেদিনীপুরে মিনিমাম 2,500 থেকে 3,000 যাত্রা হয় বিভিন্ন গ্রাম, এখনো পর্যন্ত হয়। আর মেদিনীপুরকে এই কারণেই যাত্রার পীঠস্থান বলা হয় যে মেদিনীপুরেই যাত্রার কি বলবো, এত পালা যাত্রা কোনো জেলায় হয় কিনা সন্দেহ আছে, যেটা আমরা মেদিনীপুরে করতে পারি। তো সেই কারণে এই মেদিনীপুরের ছেলেমেয়েরা লাইন দিয়ে উঠে আসুক, মেদিনীপুরই যাত্রার পীঠস্থান হয়ে বেঁচে থাকুক, এটা মনে প্রাণে চাই। বাবুর চায়ের দোকান, আচ্ছা, অনেকবারই এই দোকানে বসে চা খেয়েছি এবং আচ্ছা। ভীষণ ভালো চা বানাবে। বাহ, ধন্যবাদ। হ্যাঁ। নমস্কার, এই মুহূর্তে রয়েছি ময়নাতে। মেদিনীপুরের ময়না যাত্রা জগতের একটা পীঠস্থান বলা যায়। পেয়ে গেছি এই তিন পুরুষকে, যারা দীর্ঘদিন এই যাত্রা পালার সঙ্গে যুক্ত। শুধু নয়, তারা রীতিমতো নায়কের ভূমিকায় অভিনয় করে আসছে। পরিচয়টা অবশ্যই করে নি এক এক করে। আপনার পরিচয়? আমি আশিস কুমার, আমি নয়নমণি অপেরার 1 নম্বর শিল্পী। নমস্কার, আমি যাত্রা শিল্পী নবকুমার, আমি দক্ষিণেশ্বর অপেরাতে এই বছর কাজ করছি। আচ্ছা, নমস্কার, আমি অরূপ কুমার, আমি বর্তমানে গিরিশ অপেরার সঙ্গে যুক্ত আছি। তো আপনাকে দিয়ে প্রথম শুরু করি। আমি একজন যাত্রা শিল্পী হিসেবে আমি শুরু করেছি 1400 সাল থেকে। এটা 1432 বছর আমি যাত্রা করছি। তবে যখন শুরু করেছিলাম তখন মানুষ অন্যভাবেই যাত্রা শিল্প বা যাত্রা পালাকে গ্রহণ করতেন। তো এখন যাত্রাপালায় অনেকখানি আধুনিকীকরণ এসছে, যাত্রায় একটা নবজোয়ার এসছে বলে আমি মনে করছি। মাঝখানে করোনার প্রাক মুহূর্তে আমরা এই যাত্রা শিল্পকে প্রায় হারিয়ে যাওয়ার পথে ভেবেছিলাম যে বোধহয় যাত্রা শিল্প হারিয়ে গেল, আমরা আর কোনোদিন মঞ্চে দাঁড়িয়ে বোধহয় অভিনয় করতে পারবো না। তবে করোনার পরে আবার এই যে নবজোয়ার, এই নবজোয়ার সত্যি একটা দৃষ্টান্তমূলক। আর এই মুহূর্তে মানুষ যেভাবে যাত্রাপালা শুনতে প্রত্যেকটি প্যান্ডেলে আসছেন, এটা অভাবনীয় আমাদের কাছে। পরবর্তী প্রজন্ম লাইন দিয়ে এই যাত্রা শিল্পের সঙ্গে যুক্ত হচ্ছে এবং এটা আমাদের বড় পাওয়া যে সিরিয়াল থেকেও লাইন দিয়ে শিল্পীরা, ছেলে মেয়েরা আমাদের এই যাত্রা শিল্পের সঙ্গে যুক্ত হচ্ছে। এবার এই আধুনিকীকরণ যেটা বলতে চাইছি সেটা হচ্ছে, যাত্রায় আগে গল্পের সঙ্গে, গল্পের বাঁধনির সঙ্গে সুরকার সুর দিতেন, তাতে গল্পের থেকে এতটুকুও বেরিয়ে যেত না। এখন আধুনিক গান, রেকর্ডিং গান, সুরকারের অভাব হোক বা আমরা নিতে পারছি না, যে কারণে আধুনিক গানগুলোকে আমরা যাত্রার মধ্যে ইউটিলাইজ করিয়ে একটা জিনিস দেখছি, প্রথম 2 লাইন কি 4টে লাইন সিচুয়েশনের সঙ্গে খাপ খাচ্ছে, তারপরে শেষেরটা কিন্তু আর গল্প বা সিচুয়েশনের সঙ্গে খাপ খাচ্ছে না। আমরা সুরের গানের বিষয়ে আসবো। আমি একটু দাদার কাছ থেকে জেনে নিই, এই যে দাদার কথা ধরে আধুনিকীকরণ, এই আধুনিকীকরণের সঙ্গে পাল্লা দিতে কি পারছেন? হ্যাঁ, পারছি। এখন পারতে হচ্ছে, বাধ্য হয়ে পারতে হচ্ছে। কেন, আগেকার যে যাত্রার যে সিস্টেমটা ছিল, আগেকার দাদা যেটা বললেন, আগে গান লেখা হতো, কথা ছিল, সুর ছিল এবং বড় বড় সুরকার, শ্রদ্ধেয় সুরকাররা সুর দিতেন। যাত্রায় সেই সুরের গানটা ছিল এবং সেটা একটা যাত্রাকে অন্য মাত্রা এনে দিত। হ্যাঁ, এই জন্যই তো আমরা পালা গান বলতাম। মানে পালা গান। গানের যে একটা বিরাট বড় ভূমিকা যাত্রার, এই নাটকের সঙ্গে। যাত্রা, নাটক, থিয়েটার যে আলাদা আলাদা প্ল্যাটফর্ম, এটা কিন্তু মিলিয়ে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে একটা জায়গায়, যেখানে সুরের গান থাকছে না, যাত্রার গল্পের সাথে সামঞ্জস্য থাকছে না। এরকম এই আধুনিকীকরণ করতে গিয়ে কিছু রিসেন্ট ঘটনা তুলে নিয়ে
ইনিয়ে বিনিয়ে একটা গল্প তৈরি হচ্ছে, ভালো গল্প তৈরি হচ্ছে। যাত্রার যে প্রপার যে গল্পটা হওয়া উচিত, যাত্রায় এই সুরের গান দরকার আছে, যাত্রার স্টেজে যেরকম যাত্রা আঙ্গিকে অভিনয় করার দরকার আছে। দাদা যেরকম বললেন 1400 সাল থেকে অভিনয় করছেন, আমিও 1400 সাল থেকে অভিনয় করছি। তখন যাত্রা একটা আলাদা মাত্রা ছিল। যাত্রা এখন বলবো না, এখন অনেক দর্শক আসছে, প্রচুর দর্শক আসছে। মাঝখানে একটু ভাটা পড়ে গেছিল করোনার জন্য। আমরা যখন প্রথম যাত্রায় আসি, তখন গ্রিন সাজগর থেকে আমরা স্টেজে যাওয়ার মতো রাস্তা পেতাম না, এত লোক, এত দর্শক। তারা কি করতো, গ্রামের সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, সারাদিন পরিশ্রম করতো, মাঠে ঘাটে ক্ষেত খামারে কাজ করতো, এবং সন্ধ্যার সময় এসে আসন পেতে বসতো, মুড়ি চানাচুর নিয়ে এসে বাড়ি থেকে যাত্রা উপভোগ করার জন্য। যাত্রা একটা মেটো সুর থাকতো, একটা মেটো সুরের একটা আওয়াজ হবে, বাঁশের বাঁশি দিয়ে আলাপ হবে, একটা ভাটিয়ালি সুরের গান হবে, হ্যাঁ, একটা আলাদা একটা ইমেজ ছিল, একটা মাটির সাথে সম্পর্ক যাত্রা। সেইটা কিন্তু হারিয়ে গেছে। একজন আজ যাত্রা শিল্পী নেই। এখন সিনেমা সিরিয়াল থেকে শিল্পী আসছেন, এবং তারা কি করছেন, যে আমাকে দেখার জন্য লোক আসবে, মাঠ ভর্তি হয়ে আছে ঠিকই, কিন্তু ভালো প্রোডাকশন হচ্ছে না। একটা ছোট্ট প্রশ্ন, কি ব্যাপার 32 বছর ধরে আপনারা ইন্ডাস্ট্রিকে মাতিয়ে বেড়াচ্ছেন, এ তো হিংসা করবে সিনেমা শিল্পের হিরোরাও, মানে এই রাজটা কোথায়, এর পিছনে রহস্যটা কি? তারপর আবার নায়কের ভূমিকায় আমাদের 36-37 বছর হয়ে ও, আপনি আবার 37 বছর, প্রণাম। তবে দুটো কথা বলে দিই, আধুনিকরণ করতে গিয়ে যাত্রার আসল জিনিসটা আমরা হারিয়ে ফেলেছি। সেটা হচ্ছে আগেকার দিনে যারা বই লিখতেন, নমস্য ব্যক্তি যারা ছিলেন, সত্যপ্রকাশ দত্ত, আনন্দময় বন্দ্যোপাধ্যায়, সুনীল চৌধুরী, প্রসাদ ভট্টাচার্য, তাদের লেখার মধ্যে রঞ্জন দেবনাথ, তাদের লেখার মধ্যে একটা বাঁধন ছিল, একটা গল্পের বাঁধন ছিল। তারপর ভৈরববাবু এলেন, ভৈরব এসে যাতে আধুনিক রূপকার পেলেন। আধুনিক বাংলার যাত্রার রূপকার যদি বলতে হয়, কিন্তু ভৈরববাবু। আমি যেহেতু একদম নতুন, হ্যাঁ, যাত্রার বিষয় জানতে আমার ইচ্ছে হয়। হ্যাঁ, বলুন। ভৈরববাবুর পালা এবং এখনকার ধরে নিন মঞ্জিল ব্যানার্জি, অনিক ব্যানার্জি, বাবলি ভট্টাচার্য বা আর যে সকল ইয়েরা রয়েছে, হ্যাঁ, নিশ্চয়ই। আরো অনেকেই আছে, হ্যাঁ, অনেকেই আছে, উৎপল রায় আছেন, অরূপ ঘোষ আছেন, তপন চক্রবর্তী আছেন। তো এই যে মানুষগুলোর সঙ্গে ভৈরববাবুকে ধরছি, যদি একটা অনেক পার্থক্য। কোন জায়গাটা একটু যদি আমাদেরকে বিশ্লেষণ করে বলেন। ভৈরববাবুর বইতে বিশেষ করে আমি দেখেছি ওনার ভাষা, ওনার ভাষার সঙ্গে গল্পের সঙ্গে শিল্পীর যে একটা মানে চৈত্রের সঙ্গে বিশ্লেষণ করে যে জায়গাটা তৈরি করতেন, সেটা কিন্তু বর্তমানে লেখকরা লিখছেন ভালো, আমি না বলবো না। তাদের যশ হচ্ছে, প্রতিটা মাঠও ভরাচ্ছেন, সবই ঠিক আছে। এবং বাবলি দাও লিখেন, বাবলি ভট্টাচার্য, প্রত্যেকে এখন জ্ঞানের ফুলঝুরি বা হচ্ছে তোমার এই প্লট রাজনীতি নিয়ে সবকিছু নিয়েই ওরা তৈরি করছে। কিন্তু ভৈরবের বইতে সবই ছিল, কিন্তু একটা আলাদা স্বাদ ছিল, এইটুকু বলতে পারি। হচ্ছে কি, ওনার সংলাপগুলো সাধারণ পাবলিকদের, সাধারণ দর্শকদের বোধগম্য হওয়ার একটা ব্যাপারটা ছিল। আচ্ছা, একটা সংলাপ সহজেই ওনারা বুঝতে পারতেন, কানেক্ট করতে পারতেন। এবং ছন্দ এই জন্যই বলছি, কবিতার যেরকম একটা ছন্দ থাকে, মানে অমৃতাক্ষ ছন্দ, ওই টাইপের মানে কবিতার মতো একটা ছন্দের একটা মিল থাকে, আচ্ছা আচ্ছা, যেটা মানুষদের বুঝতেও সুবিধা হতো, এবং অভিনেত্রীদের অভিনয় করতেও সুবিধা হতো। মানে এটা শ্রুতি মধুর। আরো একটা ভৈরব বাবুর একটা ভীষণ ভালো ব্যাপার যেটা, সেটা হলো প্রত্যেকটি দৃশ্যের লাস্ট সংলাপের সঙ্গে পরের দৃশ্যের শুরুটা হচ্ছে সেই সংলাপগুলো। এটা ভৈরব বাবুর বিশেষত্ব। মানে এটা অন্য কোনো অথার, এখন হয়তো অনেক অথার করছেন, কিন্তু ভৈরব বাবু অন্যতম একজন এবং সৃষ্টিকর্তা। আচ্ছা, মানে প্রথম দৃশ্যের লাস্ট সংলাপ, সেই সংলাপটি শুরু হচ্ছে দ্বিতীয় দৃশ্যের প্রথম শুরু যে সংলাপ, মানে এটা দারুণ লিঙ্ক এবং গল্পের বাঁধুনি। এই জন্যই বোধহয় এত ভালো লাগতো, ভালো হতো, আর মানুষ গ্রহণও করতো। আচ্ছা, আমার জানতে ইচ্ছে করে এই মুহূর্তে যদি আমরা ভৈরব বাবুর কোনো একটা বই নিয়ে কাজ করতে চাই, সেক্ষেত্রে কি কোনো বাধা বিপত্তি আসে? মানে এটা কপিরাইটের বিষয় আছে কি? এটা একটা কথা বলে কিছুদিন মানে মেঘদূত বাবু বলেছিলেন একবার, যে মানে ভৈরববাবুর ছেলে যিনি, কথা বলছি, উনি বলেছিলেন যে অনেকে তো আমার বাবার বই নিয়ে নাম
পাল্টে করে চালায়। মানে এরকমও হয়? হ্যাঁ, তাই তো হচ্ছে, তাই এটা তো যদিও হচ্ছে। উচিত নয় আমার permission হ্যাঁ, নেওয়া হ্যাঁ, দরকার। দরকার আছে পারমিশন নেওয়ার। ভৈরব বাবুকে যদি আমরা ল্যান্ডমার্ক ধরি, সে তারপরে আর কাকে কাকে আপনি তার পরে পরে রাখবেন আপনি বলুন। উৎপল্লা আছেন, উৎপল রায়, উৎপল তাই তো? রায়। যদিও উনি এখন এই মুহূর্তে কিন্তু বাংলাতে থাকেনই না। উৎপল্লার বই খুব ভালো বই। আচ্ছা তারপরে আপনার ধরুন মঞ্জিল বাবু, আচ্ছা, তারপরে কে আছে? মন্দির বাবু পরে মঞ্জিল ব্যানার্জির পরে অরূপ ঘোষ, অরূপ ঘোষ, তপন চক্রবর্তী, আচ্ছা, তারপর বাবলি ভট্টাচার্য। বাবলি ভট্টাচার্য। হ্যাঁ, আচ্ছা, অভিনেতা হিসাবে ত্রিদীপ বাবুকে আগে রাখবেন না শ্যামল চক্রবর্তীকে আগে রাখবেন? ত্রিদীপ বাবু। আচ্ছা, ত্রিদীপ বাবু বাবুর সাথে কাজ করেছি। ও তাই? আমি আচ্ছা, ত্রিদীপ বাবুর সাথে কাজ করেছি। একজন ভালো রাইটার, ভালো ডিরেক্টর, হুম। হ্যাঁ, একজন ভালো বা শিক্ষক বলা যেতে পারে। আচ্ছা। এবং আমি যখন প্রথম মেদিনীপুর থেকে কলকাতায়, আমার বাড়ি মেদিনীপুর, দীঘার কাছাকাছি, তো আমি যখন প্রথম মেদিনীপুরে যাই বৃন্দাবনের পাশে, হ্যাঁ। তখন সুপ্রিয়া দেবীও ছিলেন, আচ্ছা, মানে আমার উত্তম কুমারের সুপ্রিয়া দেবী উনি ঝুমা যাত্রা মুখার্জি। করতেন? হ্যাঁ, আমি করেছি ওনার সাথে, তাই নাকি? একসাথে। দিলীপ ঘোষ, সুপ্রিয়া দেবী, ঝুমা মুখার্জি, ওনারা নেই, ঝুমা মুখার্জিও মারা গেছেন, হ্যাঁ, নায়িকা ছিলেন। আমি ওনাদের সাথে কাজ করেছি। আমি যখন প্রথম মেদিনীপুর থেকে যাই, আমাদের একটা প্রথম থেকে একটা আমাদের উচ্চারণের একটা ভুল ছিল, শয়ের দোষ ছিল, আচ্ছা, থাকতো, আমার হয়তো ছিল না। আঞ্চলিকতা এটাই, এই প্রবলেমটা হ্যাঁ, না, 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 আমারও থাকতে পারে। আমার হয়তো ছিল না। আমি যখন প্রথমে আমাকে জিজ্ঞেস করেছিলেন দাদা, দিলীপ বাবু, ভাই তুমি কোথেকে এসেছো? মেদিনীপুর থেকে। মেদিনীপুর থেকে এসে তুমি এরকম পরিষ্কার ভাবে শয়ের উচ্চারণ করছো কি করে, মানে নির্ভুল ভাবে বলছো কি? আমি দাদা, যদি এর কিছু ভুলভাল হয়ে থাকে আমার, মানে আমার টিফিন ব্রেক হতো, রিহার্সাল চলতে টিফিন ব্রেক, তুই আমার রুমে চলে আসবি, আমি সব শিখিয়ে দেবো। আচ্ছা, এবং আমি যেরকম মানে বলবো, খুব ফ্রেন্ডলি ছিলেন। খুব ফ্রেন্ডলি। এই যে স্বপন বাবুর কথা বলা হয়, স্বপন কুমার, আপনি তো বহু প্রবীণ শিল্পীদের মধ্যে একজন, আপনার কি সেই সুযোগ হয়েছিল স্বপন বাবুর সঙ্গে অভিনয় করার? আমার একবার সৌভাগ্য হয়েছিল। বলেন কি? হ্যাঁ, আচ্ছা, জি বাংলাতে যে বছর আমি শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পেলাম, যাত্রা গৌরব। যাত্রা গৌরবে 1412 সালে আচ্ছা, জি বাংলাতে যে বছর প্রথম শুরু করলেন কনকবাবুরা, 2011 কনকবাবু ছিলেন তার উদ্যোক্তা, মানে প্রধান উদ্যোক্তা ছিলেন কনকবাবু। আচ্ছা, তখন কোম্পানি বাগানের show। কোম্পানি কোম্পানি বাগানের হ্যাঁ। একাডেমি কখন সায়েন্স সিটিতে লাস্ট যখন তিনটে দল, সুবীরদার দল, অভিমন্যুদার দল আর আমাদের দল, এই তিনটে দলের মধ্যে আমাদের দল তৃতীয় স্থান দখল করেছিল। তো আমি কিন্তু শ্রেষ্ঠ অভিনেতা হয়েছিলাম সে বছর এবং আমি স্বপনবাবুর হাত থেকেই পুরস্কারটা গ্রহণ করেছি। क्या बात। আর এবং আমাদের- তখন বিচারক আমাদের ছিলেন তিনজনের কে? বিচারক ছিলেন চিন্ময় রায়, রঞ্জিত মল্লিক, মাধবী মুখোপাধ্যায়, সৌমিত্র চট্টোপাধ্যায়, এনারা বিচারক মন্ডলী ছিলেন এবং স্বপন বাবু ছিলেন। তো লাস্ট স্বপন বাবুর হাত থেকেই আমি শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কারটা গ্রহণ করেছি। বাহ, এর দারুণ খবর। এটা আমার জীবনে বিশেষ পাওয়া। আর একটা কথা যেটা বলেছিলেন, দেখুন শ্যামল চক্রবর্তীকে কোনো অংশে আমি ছোট করছি না, ছোট করছি না। শ্যামল বাবু, সব থেকে বড় কথা যে শ্যামল বাবু নাটক লিখতেন, যেটা ত্রিদীপ বাবু লিখতে পারতেন না। ত্রিদীপ বাবুর বিশেষ গুণ যেটা গড গ্রিপ্টেড ভয়েস ছিল, ভোকালটা গড গ্রিপ্টেড ছিল, যেটা শ্যামল বাবুর ছিল না। এবারে শ্যামল বাবু একজন অন্যতম কি বলবো নেগেটিভ ক্যারেক্টার করার আর্টিস্ট, এটা আমি মনে করি। আমার ভীষণ ভালো লাগতো। সে জায়গায় একটু হলেও এগিয়ে রাখবো ত্রিদীপ বাবু। যাত্রার অরিজিনালিটিটা অবশ্যই বজায় থাক, যতই আধুনিকতা থাক আসুক, যাত্রার অরিজিনালিটিটার মধ্যে কোনো যেন পরিবর্তন না হয়। আর তিনটে প্ল্যাটফর্মকে যদি আমরা ধরি অভিনয়ে, যাত্রা কিন্তু সবার আগে থাকবে, এটুকু নিঃসন্দেহ। একটা কথা আমি বলবো, সোশ্যাল মিডিয়াতে অনেক পেজ এখন এই সোশ্যাল মিডিয়াতে যাত্রা কি বিভিন্ন প্রান্তে পৌঁছে দেওয়ার জন্য অনেকগুলো পেজ তৈরি হয়েছে। তার মধ্যে অন্যতম পেজ বেঙ্গল স্কুপকে আমি বলবো এই কারণে, আপনি আজকের আমাদের সম্মুখীন হয়েছেন বলে নয়, কিন্তু আমি আপনার বেশ কিছু ভিডিও বাইট দেখেছি যেখানে আপনার এই সচ্ছলতাকে আমি স্যালুট জানাচ্ছি। এই কারণে আজকের আপনার উপস্থিতি আমাকে ভীষণ গৌরব বোধ করছি এবং আপনাকেও নিতপল বাবু স্যালুট। আমি 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 একটা ছোট্ট কাঠবিড়ালির কাজ করছি, এত ধন্যবাদের যোগ্য নই আমি। আপনারা এই যাত্রাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তার জন্য আপনাদেরকে কুর্নিশ।
এই কারণেই বললাম এই স্বচ্ছলতা যেন শেষ দিন পর্যন্ত থাকে। চেষ্টা করবে। এবং আপনার গাইড আমরা অনেক দেখেছি এখনো দেখেছি। আপনার ইন্টারভিউটা একটু অন্য ধরনের, অন্যান্য যেসব পেজ আছে তার থেকে উন্নত মানের, যার জন্য আমিও আপনাকে স্যালুট করছি এই জন্য। চেষ্টা করছি। আজকে হয়তো ইন্টারভিউটা একটু ডিস্টার্ব হয়ে গেল, কারণ এরকম একটা চায়ের দোকানে আমরা বসে আছি, সেই চা খেতে খেতে এই চাই পে আড্ডা হয়ে গেল আর কি। আমাদের হয়তো ফ্রেমটা একটু অন্যদিকে হলে ভালো হতো, তাহলে হয়তো এত ডিস্টারবেশন হতো না। মানে আপনারা যারা দেখছেন তাদের একটু হয়তো মাঝে মাঝেই সামনে দিয়ে পেরিয়ে যাচ্ছে অনেকে, একটু কষ্ট করে দেখে নেবেন প্লিজ। রাখি আজকে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন, তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা বেল আইকন।